দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে। এই জন্য আলোচনার জন্য আমরা স্টুডিওতে ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন আওয়ামী লীগ নেতা জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA, আরও উপস্থিত আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের ৩ জনকেই। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আগামী 25শে মে গাজীপুর সিটি নির্বাচনের মাধ্যমে পরবর্তী আরও কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আমি যদি সহজ করে জানতে চাই, প্রশ্ন উঠেছে যে বিএনপি নির্বাচন না করে কি করবে? তারা কি আওয়ামী লীগকে প্রতিহত করবে, না আওয়ামী লীগকে ছাড় দিয়ে দেবে মাঠে, না নির্বাচন প্রতিহত করবে? শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার আমাদের দুই সহ আলোচক এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমাদের অভিবাদন। আর কি শোনেন, নির্বাচনটা বাংলাদেশে এখন আর সে অর্থে নেই। নির্বাচন হলো একটা উৎসব মুখর ব্যাপার। সমস্ত প্রার্থী ভোট দিবে, মানুষ নিঃসংকোচে নির্ভয়ে নির্ভীকভাবে সব কিছুতে অংশগ্রহণ করবে, সে প্রার্থী হোক, ভোটার হোক, যাই হোক। সেই বাস্তবতা বাংলাদেশে অনেক দিন বিরাজমান না, এবং এটা প্রমাণিত সত্য। দেশের মানুষের মধ্যেও যেমন প্রমাণিত সত্য, আন্তর্জাতিক মাধ্যমে এখন দেখছে, জানছে, এবং তারাও বলছে এখন বাংলাদেশের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে, আপনি ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা বলেছে, কিন্তু অবিচার অফ ডেমোক্রেসি। বিএনপি কি করবে? জাল জালিয়াতি নির্বাচন বলছি, আমি আসছি, ওইখানে আসছি। আপনি দেখেছেন যে এই 3 দিন আগে চট্টগ্রাম 8-এর একটা নির্বাচন হয়ে গেল। মানুষের যে আস্থা নেই তার প্রমাণটা কি? 14% মানুষ মাত্র 14.14। তার মানে কি? যে আওয়ামী লীগের যদি মানুষ, আওয়ামী লীগের 86% ভোট দিতে যায় নাই, মানে মানুষের যে অনাস্থা, এটা বিএনপির কাজ। বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করছে না, আপনারা নির্বাচনে আসেন নাই, কোনো আগ্রহ নাই, বা মানুষের অনাস্থা, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, এই কারণে মানুষ জানে যে আমি ভোট দেই বা না দেই, নৌকা মার্কা বিজয়ী হয়ে যাবে। এই নির্বাচনের কোনো মূল্য নেই, দাঁড়ালেই হলো, মার্কাটা পেলেই হলো, নৌকা নৌকা আর নৌকা। আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো কিছু নাই, কারো ভোটও করবার দরকার নেই। ইভেন আওয়ামী লীগের একজন প্রার্থী, আপনি গাজীপুরের কথা বলছিলেন, উনি বললেন যে কখন গুম হয়ে যাবেন, কারণ এটা আছে বাংলাদেশের রাজনীতি। এই কয়েক বছর, এই কয়েকদিন যাবত আমরা কিছুদিন যাবত দেখছি যে প্রার্থীও গুম হয়ে যায়, কোনো খবর থাকে না। এই বাস্তবতার কারণে বিএনপি সাংগঠনিকভাবে, দলীয়ভাবে বলেছে আমরা এই পাতানো নির্বাচনে, এইসব নির্বাচনে আমরা আর যাবো না, কোনো পর্যায়ে আমরা নেতা করবো। ইভেন কাউন্সিলর যারা ইলেকশন করবে তাদেরকেও দলের থেকে ব্যবস্থা নেওয়া হবে, পরিষ্কার। এখন আপনি কার ছেলে, কার ভাই, কোনোভাবে কোন প্রক্রিয়া কেউ বিএনপির সাথে, বাংলাদেশ ছোট দেশ, কোনো না কোনোভাবে কেউ সেটাকে যদি আপনি বিএনপি বলে চালিয়ে দিতে চান, তাহলে আমার কোনো বক্তব্য নেই। বাস্তবতা যেটা আমরা সেটা এখন যেটা আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন আমি একটু ছোট্ট করে শুনবো, পরে আবার আসবো। জি প্লিজ। মানে সেই জায়গাটা আমরা একটা নৈতিক আন্দোলনের মধ্যে আছি দীর্ঘদিন যাবত। এর মধ্যে নানান ধরনের পরীক্ষা হয়েছে, যে বিএনপি বলে যে নির্বাচনে আসে না বলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। 18 সালে আমরা গিয়েছিলাম, প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, সরকারের কমিটমেন্ট আলোচনায় গিয়েছি, জাস্ট একটা প্রহসন ছিল, সেটা দেখেছে মানুষ, একটা প্রতিশ্রুতি আলোচনা রাখা হয়নি। সেই জন্য আমরা নির্বাচন বর্জন করেছি। এখন আমাদের আন্দোলন যেটা বলছেন, আমরা এই আন্দোলনের মধ্যে আছি বিগত দীর্ঘদিন। এই আন্দোলন শুধু বিএনপির একার আন্দোলন না, এটা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। যেই কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটা রক্ষা করবার জন্য আন্দোলন। সেই আন্দোলন আমরা চেষ্টা করছি, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এবং বিএনপি যে সফল, আমি বললাম না, এই চট্টগ্রামের সর্বশেষ নির্বাচন, যে মানুষ এই নির্বাচনকে গ্রহণ করছে না, এবং আওয়ামী লীগ যদি গায়ের জোরে আরেকটা নির্বাচন এভাবে করতে চায়, আমরা কিন্তু সংঘাতপূর্ণ আন্দোলনে যাব না। যেটা আওয়ামী লীগ চায়, যে গ্রহণ করছে না, জনগণ নির্বাচনকে গ্রহণ করছে না, না আপনারা নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই, সে কারণে যাচ্ছে না। সেটাই, বিএনপি নাই এটা একদিক, মানুষ গ্রহণ করছে না, এবার আওয়ামী লীগের লোকরাও গ্রহণ করছে না। কারণ আওয়ামী লীগের তারা দাবি করে যে তার সাথে বেশি, 14% না, আরো বেশি তারা দাবি করে, যদিও তলানিতে ঠেকেছে, তাদের বাস্তবতা রংপুরে জামানতই নাই, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমরা যেটা বলেছি যে একটা হলো নির্বাচনের পরিবেশ নাই, আর একটা বিএনপি নাই, এই দুইটা মিলিয়েই আজকে বাংলাদেশের নির্বাচনের
মানে গ্রহণযোগ্যতা নেই। সেই জন্য সিটি কর্পোরেশন নির্বাচন কি হলো না হলো এগুলো নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা না। আসবো আপনার কাছে আবার জনাব আনোয়ার ইসলাম আনোয়ার। হ্যাঁ, সামনে নির্বাচন, এমনি একটি প্রেক্ষাপটে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা লক্ষ্য করলাম গাজীপুরে, ঢাকার পাশে এবং সর্ববৃহৎ সিটি হিসাবে এটাকে গণ্য করা হয়। এখানে নির্বাচনে আপনাদের দলের গতবারের যিনি মানে মেয়র ছিলেন, সেই মেয়রের এখন বিদ্রোহী ক্যান্ডিডেট রয়েছে, তার জামানত বাতিল করা হয়েছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি জেলে যেতে পারেন, গুম হতে পারেন। যে নির্বাচনে প্রার্থী, দলের বিদ্রোহী প্রার্থী গ্রেপ্তার এবং গুম হওয়ার আশঙ্কা করে, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু ও অবাধ হতে পারে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল দর্শক এবং আমার বিজ্ঞ দুইজন আলোচক। এবং অলরেডি বাউল ভাই বলেছেন, এখন গাজীপুরের যে নির্বাচন এবং সারা বাংলাদেশে যে 5টা সিটি নির্বাচনের ঘোষণা হয়েছে, বিএনপি আসবে না বলছে, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে বিএনপি নির্বাচনে আসবো না বললেও আবার বেনামে তারা নির্বাচনে পার্টিসিপেট করে এবং অংশগ্রহণ করে ভালো মতো। এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনগুলো গাজীপুরে তাদের কিন্তু কোনো ক্যান্ডিডেট না, সেখানে মনে হয় একজন আছে বিএনপি না, আপনি নাই, তাদের নাই, সব জায়গাতেই মনে হয় একজন এরকম থাকতে পারে। আপনি কার কথা বলছেন বলেন তো? আর যার কথা বলছেন যে এখানে গুম হয়ে যাবে বা এটা করে যাবে, সেটা তার কথার উপর ভিত্তি করেই যে নির্বাচনের পরিবেশ এরকমই হবে, এটা আপনারা কে বলেছে? তার কারণ এর আগে আপনারা জানেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং পরবর্তীতে আবার তাকে ক্ষমা করে দিয়ে দলের ভিতরে নেওয়া হয়েছে। কিন্তু সেটা একটা লোকাল স্থানীয় বিরোধ হয়তো তার সাথে আছে, বাট এটা জাতীয় পর্যায়ে এটার কোনো ভিত্তি নেই। এখন স্থানীয় কোনো এক ব্যক্তির বিরুদ্ধে তার এই ধরনের মনোভাব বা এই ধরনের কথাবার্তা এবং সেটা কতটুকু যৌক্তিক, সেটা একটা ভেবে দেখার বিষয় আছে যে তারে কেন গুম করবে। সে তার নিজের ইম্পর্টেন্সই হয়তো বাড়ানোর কারণে সেই ধরনের কথা বলতেই পারে, বাট এরকম কোনো সিমটম বা এরকম কোনো অ্যাক্টিভিটিস কি ওখানে আপনারা গাজীপুরে দেখেছেন? আমরা সেটা দেখি, কিন্তু সে দৃশ্য তো দেখি নাই, কিন্তু এখন কিন্তু যেটা দেখলাম যে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। না, মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সে যে সব কারণে মনোনয়নপত্র বাতিল হয় সেই কারণ তো তার হয়েছে। সেখানে তার সিআইবি রিপোর্টে দেখা গেছে সে ঋণ খেলাপি, কিন্তু এখন ঋণ খেলাপি হলেই তো সেখানে বাতিল হয়ে যাবে। এবং তার আইনজীবী বলেছে সে কারণে তাকে নির্বাচন কমিশনও তাকে পরামর্শ দিয়েছে যে আপনি এটা আপিল করতে পারেন। সে আপিলে তাকে আইনগতভাবে তো ব্যবস্থা নিতে হবে, যেহেতু তার সিআইবি রিপোর্ট এসছে যে সে ডিফল্টার, তাকে এখানে বাতিল করতে হবে, আইনে আছে। এখন যদি উনি ইন্টারনালি ব্যাংকের লোন পরিশোধ করে থাকে এবং ব্যাংক যদি স্বীকার করে যে না সে ডিফল্টার নাই, সেটা আপিলে গিয়ে কিন্তু ফাইনাল হবে। উনি গ্রান্টার ছিলেন না, গ্রান্টার থাকুক আর যে কারণেই থাকুক না, সে নিজে গ্রান্টার থাকুক, গ্রান্টার থাকলেও কিন্তু সেটা সিআইবি রিপোর্টে তার মনে হয় আমরা এই ব্যাপারে আইনি তার আইনজীবী ভিন্ন মত পোষণ করেছে, এটা আছে। শুধু ওইটা না, আপনি যদি একটা কোনো ব্যাংকের কোনো মানে কি বলবো ক্রেডিট কার্ডেরও বা অন্য ছোটখাটো পার্সোনাল লোনেরও যদি আপনি জামিনদার হয়ে থাকেন এবং সে যদি ডিফল্টার হয়ে থাকে, তাহলে ওই সিআইবি রিপোর্টে আপনার ডিফল্টার। আমরা আইনজীবী একজন আছে, আমরা এখন যদি আইনজীবীও বলেছেন, এখন যদি সে আপিল করতে যাবে, আপিলে গিয়ে যদি ওইটা প্রমাণ করতে পারে, সেখানে তার সুযোগ কিন্তু রয়ে গেছে। নিশ্চয়ই আমরা আমরা ওই পয়েন্টে যেতে চাই যে একটি নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে একজন মানে সাবেক মেয়র প্রার্থী তিনি নিজে গুম হওয়ার আশঙ্কা, সেটা আমি তো আপনাকে বললামই, সেটা তার নিজের ইম্পর্টেন্সি বাড়ানোর কারণেও সে বলতে পারে, বাট উনি এমন কিছু না যে বাংলাদেশ আওয়ামী লীগকে বা সরকারকে তার মতো লোককে গুম করে আমাকে সিটি কর্পোরেশনে নির্বাচন করতে হবে। আপনার দলের এটা আমার কাছে, এটা আমাদের কাছে বা সরকারের কাছে এটা কোনো বিষয় না, এবং সেটা সে পার্সোনালি বলতে পারে। এবং কে তারে গুম করবে আর কে তারে করবে তার খোলাসা করে বলা উচিত এবং তার জিডি করা উচিত, বা সে বলা উচিত যে আমাকে এইভাবে গুম করতে পারে।
একটা কথা বললেই তো আর হলো না। এবং আমি বলছি তো যে সরকার বলেন বা এটা বলেন যে এমন কোন ইম্পর্টেন্সই না যে তার মতো লোককে গুম করে দিয়ে আমাকে নির্বাচন করতে হবে। আনোয়ার ভাই, একজন প্রার্থী যখন দল একটা না না, আমি তো বললাম সে বলতেই পারে, আর বললে আমার কি যায় আসে? বলতে দিতে হবে। যদি আপনি বলেন যে আমি বাড়ি যেতে যেতে গুম হয়ে যেতে পারি, না সেটা কেন হবেন সেটা আপনি তো বলতে পারেন, সেটা আপনি জানেন। 10 সেকেন্ড। জি, এই ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন হলো এখন কয়েকদিন আগে, বাবুল, সেখানেও কিন্তু একজন প্রার্থীকে গুম করার এরকম অভিযোগ, সেই না, না, বিষয়ে সেখানে গণমাধ্যমে গুম করার এসেছিল। কোনো অভিযোগ আমি নেই। আনোয়ার ভাই বলি, গণমাধ্যমে আসলো, সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে না, নির্বাচন সেই কমিশনের পক্ষ থেকে সিচুয়েশন কোনো ব্যাখ্যা এখানকার দেওয়া হয়নি। সিচুয়েশন কিন্তু এক না। এটা ওভাবে মিলায় ফেললা মানে আপনার জি, ঠিক আছে, ঠিক আছে, বলুন বলুন। মানে ব্যাপারটা এমন কিছু হয়েছে যে একটা কথা বললেও মনে হয়েছে যে এটা সবকিছু নেগেটিভ। মানে নির্বাচনের ব্যাপারটা নিয়ে বিএনপি এবং কিছু তাদের লোকজন মানে প্রত্যেকটা বিষয়ে সব ব্যাপারই তারা নেগেটিভ খুঁজে। নেগেটিভ হয়েছে, না হয়েছে কি, কোথায় হয়েছে? এই যে বললেন, না বাবুল বললেন, কোথায় গুম হয়েছে? একটা নির্বাচন করতে গিয়ে কাকে কোথায় কিভাবে গুম এই যে করা হয়েছে? ব্রাহ্মণবাড়িয়ার যে না না, প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া কে গুম হয়েছে? ও ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছায় তার কোথায় চলে গেছে? এটা কে সেটা কি আপনারা করেছে? তাকে না না, কথা সেখানে বলেন, সেটা সে- আপনারা না, না, ক্লিয়ার সে করেন। বলুক, করেন না, না, নি। আমরা কেন ক্লিয়ার করব? অবশ্যই এটা আপনার যাকে দায়িত্ব, গুম সরকারি করা ইলেকশন হয়েছে কমিশন। সেই তো বলতে পারে যে আমাকে গুম করা হয়েছে। সেই পরিবেশ তো না, কেন যারা ঘুম থেকে ফিরে আসছে বাংলাদেশে। বিবাড়িয়াতে সে স্বেচ্ছায় যদি কোথাও গিয়ে লুকিয়ে থাকে, বাংলাদেশে তো তাকে অসংখ্য গুমের সরকার- ঘটনা আছে। সরকার গুম যারা করেছে, ফেরত কে এসে বলেছে? কথা বলতে পারেনি, No, কেউ no, কেউ বলা no, শুরু করছে। no, এগুলো আপনাদের সব বানানো কথাবার্তা, হ্যাঁ। পরিবেশটাকে নেগেটিভ এই যে দেখেন, এই ধরনের আপনারা গুম মানে বলে কোনো কথাবার্তা শব্দই বলেছেন। নাই। No, মন্ত্রী বাহাদুর আমি বলেন, বলছি না। আওয়ামী লীগের নেতারা বলেন, আপনি আবার সব বলেন, কথা- সব- আবার এটাও বলেন যে না, উল্টাপাল্টা বলতে- কিছু কথা কাজ বলতে করেছেন। দেন, কথা বলতে দেন। হ্যাঁ, বলেন। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জাহাঙ্গীর সাহেবের কথা বলা হচ্ছে। এখন জাহাঙ্গীর সাহেব কেন তাকে বলছে, আমি নিজেও তার একটা সাক্ষাৎকার একটা টিভিতে আমি দেখেছি, সে বলতে পারে নাই। তাকে জিজ্ঞেস করা হয়েছে কে করবে, কেন করবে। সে সাধারণত আজমতুল্লাহ সাহেবকে সে ইন্ডিকেট করছে, যদি সে নাও বলে তাও না, বলবে। তা মানে তা না, না, করবে কেন? তার কথাবার্তা তাই মনে হচ্ছে। উচিত ছিল আমরা যদি বলি, উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছে গিয়ে তারপরে জানতে চাওয়া এবং কি হতে না, না, পারে কেন জানতে চাইবে, সেই বরঞ্চ বলবে যে আমাকে অমুকে থ্রেট করেছে বা আমাকে গুম করছে। আমার মনে হয় এই বিষয়ে আমরা আমি কেন যাব তাকে 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 কেন বলতে যাব, না, জিজ্ঞেস করতে একজন যাবে নাগরিক- রাষ্ট্র কেন? না, একজন নাগরিক যদি তার হ্যাঁ, তো নাগরিককে তো কমপ্লেইন নিরাপত্তাহীনতা করতে হবে। বলবেন, ডেফিনেটলি হি হ্যাজ টু কমপ্লেইন জি, যে আমাকে আসবো, আপনার আমাকে কাছে আবার এই আসবো। ব্যাপারে কেউ থ্রেট করছে বা আমাকে গুম করতে পারে, ও নিজেই বলছে এবং তাকে মিডিয়া জিজ্ঞেস আসবো, আমি করা আসবো, হয়েছে, আসবো, সে আপনার বলতে সময় পারে দিন। নাই। যে আসবো, আমি একটু শুনে আসি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনি আইনজীবী, আপনার কাছ থেকে দুটো জিনিস আমি জানতে চাইবো। প্রথমত, যেটি জাহাঙ্গীর আলমের আইনজীবী যেটি বলেছেন যে গ্যারান্টার থাকলে তিনি ঋণ খেলাপি হতে পারেন না, এই একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে জানতে চাইবো যে জাহাঙ্গীর আলম যেটি বললেন যে তিনি গুম হতে পারেন, পায়ে শিকল পড়তে পারেন, এক ধরনের নিরাপত্তা শঙ্কার কথা বলছেন। শুনতে চাই একজন নাগরিকের এই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতে পারে কিনা, বা সেটা দেওয়ার তার কতটুকু থাকবে, অধিকার নেওয়ার কতটুকু অধিকার থাকবে। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি দুই সহ আলোচক, ওনাদের বিজ্ঞ আলোচনাগুলো আমি শুনলাম। প্রথম আপনার এই কথাটায় আমি আসি, যেমন আনোয়ার ভাই একটা কথা বলছেন যে উনি গুম হতে পারেন, এটা উনি বলেছেন একটা কারণে, সেটা নিজেকে গুরুত্বপূর্ণ বানানোর জন্য। ইট ইজ এ ফ্যাক্ট যে গুরুত্বপূর্ণ ব্যক্তি গুম হয়, আবার কখনো কখনো প্রতিদ্বন্দ্বীও আক্রমণের শিকার হয়। কিন্তু যে কথা উনি বলছেন যে উনি তো জিডি এন্ট্রি করতে পারতেন, এই কথা উনি বলছেন। আমি একটা সিম্পল লজিক দিই এখানে। কিছুদিন আগে আমাদের মানে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব বলছেন উনি একটা 111-এর গন্ধ পাচ্ছেন। উনি কি কোনো জিডি এন্ট্রি করেছেন? না, উনি তো কোনো একটা আশঙ্কার কথা বলছেন। রাষ্ট্রীয় আশঙ্কা, আশঙ্কা যখন পার্সোনাল কোনো এই বিষয় লোকটা না যে আশঙ্কা জিডি করছে করবে। আমি গুম হতে পারি, এটা কি ধরনের উনি আশঙ্কা করছেন একটা 111-এর আশঙ্কা করতেছেন কিভাবে? আশঙ্কা করছে যে কারণ হয়তো ওনার তো কোনো এই একই threat পেয়েছেন। আশঙ্কা আরেকজনে করতে পারে। এটার মান হচ্ছে আলটিমেটলি রিফ্লেকশন অফ দ্য রাষ্ট্রের যে পরিস্থিতি, বিরাজমান পরিস্থিতি, সেটা প্রকাশ করা হচ্ছে দুইজনের কথা দিয়ে। উনি পাচ্ছেন 111-এর গন্ধ, উনি পাচ্ছেন গুম হওয়ার শঙ্কা। অর্থাৎ এটা কিন্তু দেশের যে চিত্রটা কি, দেশের বর্তমান যে বিরাজমান পরিস্থিতি, তার একটা বিবরণ বেরিয়ে আসছে আলটিমেটলি। সুতরাং আমি এর বেশি এখানে
বিতর্ক করতে চাই না। সেকেন্ড আসেন, আপনি যেটা বলছেন যে ডিফল্টার, অর্থাৎ সে ছিল গ্যারান্টর। আইনটা হলো, আমি যদি এখন বলি তাহলে আমাকে মানুষ বলবে উনি কত বড় লয়ার হয়েছে। ব্রিটিশরাও ল বানিয়েছে, আর আমাদের দেশে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিও আইন বানাইছে। আপনি দেখেন পার্লামেন্টে 70% হইল ব্যবসায়ী বর্তমান পার্লামেন্টে। আর এই আইনটা যখন বানাইছেন মোটামুটি আমার যতটুকু ধারণা এটা সাইফুর রহমান সাহেবের সময়। সাইফুর রহমান সাহেব এই আইনটা বানাইছেন। এই আইনটা বানানোর হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আপনি দেখবেন একটা লোক 200 কোটি টাকা লোন নিচ্ছে, তার গ্যারান্টর যিনি হবেন তার কি 220 কোটি টাকা আছে? একটা কথার কথা বলছি আপনি কারে গ্যারান্টর বানাচ্ছেন নাম্বার 1। আর গ্যারান্টর যদি বানান, গ্যারান্টর কিন্তু ক্রিমিনাল কেসেও আছে, জামিন নিতে গেলে জামিনদার লাগে। ওই লটা কিন্তু বানাইছে ব্রিটিশরা, আর এটা বানাইছে সাইফুর রহমান। আমি আই এম টকিং অ্যাবাউট দেয়ার মেধা সম্পর্কে বলছি। এখন জামিনদার যখন আপনি একটা মার্ডার কেসের আসামি হইলেন, সেই মার্ডার কেসের আসামি যদি পলাতক হয়ে যায় আর ইন অ্যাবসেন্স যদি তার মৃত্যুদণ্ড হয়, তাহলে কি জামিনদার মৃত্যুদণ্ড বহন করবে? না। কেন না? আমি যতদূর জানি না, কেন নয়? কারণ একজনের সাজা অপরাধী তো না। নো, সে অপরাধ করেই নাই। তাহলে আমি গ্যারান্টর, লোন নিলাম, আপনি নিলেন লোন, আমি হইলাম গ্যারান্টর, আমি টাকা নিলাম না, আমি কেন ডিফল্টার হব? এটা কোন আইন? আইনে আছে, আমি চ্যালেঞ্জ করছি না। গ্যারান্টর করি লাভ কি হলো? গ্যারান্টর করে লাভ কি আপনার? আপনি এটা ব্যাংকে যারা দুর্নীতিবাজ তাদেরকে সেভ করার জন্য করেছেন। কারণ একটা কথা আছে যে একসময় ব্যাংকের টাকা ডাকাতি হইতো, আর এখন ডাকাতরা ব্যাংকের মালিক। জাহাঙ্গীর সাহেব এখানে অ্যাসেট দিয়ে ওই কোম্পানির লোনের এগেইনস্টে সে অ্যাসেট দিয়েছে। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমরা আলোচনা করছিলাম সিটি কর্পোরেশনের, বিশেষ করে গাজীপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছেন আজকের নির্বাচন কমিশন, মানে রিটার্নিং কর্মকর্তা, সে বিষয়ে আপনি বলছিলেন, শুনতে চাই আপনার কাছ থেকে। আইনটা নিয়ে আপনি বলছেন। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। আমি একটা কথা বলি তার পাশাপাশি, আপনার তো নির্বাচনী ল ব্রেক হয়েছে, অর্থাৎ ডিফল্টার যেহেতু নির্বাচন করতে পারবে না। পাশাপাশি আপনি নির্বাচনী আইনে যদি আসেন, উনি 5 জনের বেশি সমর্থক নিয়ে যাওয়ার বিধান নাই। সেখানে যারা গেছেন 12 জন নিয়ে গেছেন, তাকে কারণ দর্শন নোটিশ দিচ্ছেন। ব্রেক অফ ল হইলে সেও ডিফল্টার, সেও নির্বাচন করতে পারবে না। কারণ আপনি তো 5 জনের বেশি নিয়ে গেছেন সমর্থক, আপনি পারবেন না যদি আমি আইনের মধ্যে থাকি। এখন আসেন, এই যে ব্যাংকের লোনটা দেওয়া হয়, যখন ব্যাংকে 100 টাকার সম্পদ যখন আপনি দিয়ে লোন চাবেন, এই 100 টাকার সম্পদ তারা অ্যাসেস করে বিভিন্নভাবে। ব্যাড টাইম, মানে এখন মার্কেটে তার হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারে? 120 টাকা। ব্যাড টাইমের মূল্য হইতে পারে কত? 70 টাকা। কাস্টমার না পাওয়া গেলে কি হইতে পারে? 60 টাকায় বেচা হইতে পারে। এই জন্য বলে আপনি সর্বোচ্চ পাবেন 60 টাকা। তার মানে 100 টাকার সম্পত্তিটাকে একেবারে ব্যাড টাইম হিসাব করে 60 টাকায় দিয়ে তারপরে তাকে দেওয়া হয়, এবং বলা আছে তুমি লোন সিকিউরড হয়ে গেল, গ্যারান্টর দিয়ে, মর্টগেজ দিয়ে, সব দিয়ে। আমি যদি ডিফল্টার হয়ে যাই, আপনি এই সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করবেন। আপনি তো 100 টাকার মাল 60 টাকায় রাখছেন আমার কাছ থেকে, আমার বিরুদ্ধে মামলা করেন কেন? আপনি তো মামলা করার রাইট নেই। ইট ইজ সিকিউরড, এটাকে বলে প্রিপেইড। আমি তো ব্যাংকের টাকা লোন আগে পরিশোধ করে টাকা নিছি। আমার মনে হয় খেলাপি হচ্ছে কেন? খেলাপি হচ্ছে এই যে কেন হচ্ছে সেটা বলি, কেন হচ্ছে বলিনি। আমি শেষ করি যেটা বলছে, আমি বললাম তো শেষ করি কেমনে? হ্যাঁ জি প্লিজ। আপনি লোন পাবেন, আমি বলি আপনি লোন পাবেন, না এটা 1 মিনিট শেষ। আপনি লোন পাবেন 50 কোটি, আপনাকে ব্যাংক দিবে না। আপনি লোন আনতে যাবেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে, সবকিছু নিয়ে, তখন এই লোন হয়ে যাবে 80 crore। আমি একটু শুনতে চাই জনাব শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে। জি প্লিজ, আপনি বলছেন কিছু। এই আলোচনা হচ্ছিল গ্যারান্টার নিয়ে, শোনেন, মানে গ্যারান্টার নিয়ে আলোচনাটা আমি রাখতে চাই। সত্য যার রচিবে তুমি ঘটে যা তা সব সত্য নয়। আওয়ামী লীগ যা করিবে তাই সত্য। আমি নির্বাচন নিয়েই বলছি। কিন্তু নির্বাচন কমিশন আপনাদেরকে আহ্বান জানিয়েছেন, একজন নির্বাচন কমিশনার, যে আপনারা নির্বাচনে আসেন, এসে নির্বাচন কমিশনের পরীক্ষা নেন, নিরপেক্ষতার পরীক্ষা নেন। শোনেন, এই যে নির্বাচন কমিশন, কি পার্থক্য? আগের যে হুদা কমিশন ছিল বা ওই তার আগের যে কমিশন ছিল, অনেক কি এমন পার্থক্য? জাস্ট নির্বাচনের প্রক্রিয়া একই তো, একই মুদ্রার পুরনো বোতলের নতুন মদ। কি একটা আইন বানায় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। বিএনপির কি পার্থক্য হয়েছে? না, আমার পার্থক্য হয়নি। বলেন আপনাদের কি পার্থক্য হয়েছে? আমাদের পার্থক্য, আপনারা যে আগুন সন্ত্রাসী করে আপনাদের জন্ম সবকিছু উল্টাপাল্টা, আপনাদের কি পরিবর্তন হয়েছে? ওনরা চাচ্ছে
যেইভাবে ওনারা 96 সালে 2008 সালে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে আগুন জ্বালিয়ে অফিসগামী কর্মচারীদেরকে দিগম্বর করে 173 দিন হরতাল করে রেল লাইন উপরে ফেলে বাংলাদেশকে একটা সন্ত্রাসের জনপদে পরিণত করে অনিল ইবেন আমদানি করেছিল আন্দোলনের ফসল। ওনারা চায় সেইভাবেই বিএনপিকে নিতে, সেই পথেই বিএনপিকে নিতে। বিএনপি ওই পথে যাচ্ছে না। এটা আওয়ামী লীগের টান। আমি শেষ করি। এই যে ভোটের কথা বললেন, জাহাঙ্গীর যে আশঙ্কার কথা বললো, এটা বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো চিত্র না। ইলেকশন কমিশনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার যে বাংলাদেশের নির্বাচন, তাদের প্রতি যে মানুষের আস্থা নাই, মানুষ যে ভোট দিতে যায় না, মানুষ যে আশঙ্কা প্রকাশ করে। আমি এই যে ইসের কথা বললাম, ওনারা উকিল সাত্তার খোঁজা লাগে, ওনাদেরকে ভোটে আনবার জন্য উকিল ছাত্তার খোঁজা লাগে। 2-1 ক্যান্ডিডেট যারা আছে বলে যে গুম, উনি তো বলছে যে গুম কে করবে। আরে ভাই, বাংলাদেশের মন্ত্রী বাহাদুরও বলছে গুম বলে কোনো শব্দ নাই বাংলাদেশে। বাংলাদেশে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছে গুম বলে, আবার তারাই বলছে র্যাব উল্টাপাল্টা কাজ করে মার্কিনীদের চাপে, মার্কিনীদের কাছে যাই বলছে করেছে এবং স্যাংশন পেয়েছে, এর জন্য আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। বাংলাদেশে গুম না, আবার বলে যে প্রেম করতে গিয়েছে। কি অমানবিক বক্তব্য! দায়িত্বশীল নেতারা বলে প্রেম করতে গেছে, দেনার দায়ে গেছে, ইলিয়াস আলী অমুক তমুক, এই যে 600 লোক বিএনপির 1200 লোক গুম হয়ে গেল, যার জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোণঠাস হয়েছে, বাংলাদেশের বাহিনীগুলো কোণঠাস হয়েছে। জাহাঙ্গীর আলম, আমি শেষ করে দেবো 30 সেকেন্ডে, জাহাঙ্গীর আলম গুমের অভিযোগ করছে, সেটা তার কি ব্যক্তিগত বক্তব্য? আওয়ামী লীগ করিলে আর কোনো সমস্যা নাই, ওনার কমিশন ইও বাতিল হয়ে যাবে। আপনার এরশাদ সাহেব দেখেন নাই, ভোটে দাঁড়ায় নাই, তুমি এমপি হয়ে গেছো, হাসপাতালে ভর্তি হয়ে। আবার আপনার মনে আছে আপনার সৈয়দ আশরাফ সাহেব, ব্যাংককে বসে বসে কমাই থেকে এমপি হয়ে গেছে, সিগনেচার করছে। আর বিএনপির একটা প্রার্থী সিগনেচার তেরাবেকা হয়ে গেল, নমিনেশন বাতিল হয়ে যায়। এই হলো আওয়ামী লীগ জামানার নির্বাচনের চিত্র। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল, জি বলেন, যে আপনারা আসলে কি করবেন? নির্বাচন কি প্রতিরোধ করবেন? শোনেন আমি বলি, আমি আপনাকে স্পষ্ট করে বলি, জি, বাংলাদেশ আর একটা 18 সাল 14 সালের নির্বাচন ধারণ করবার ক্ষমতা এই দেশ রাখে না, আওয়ামী লীগও রাখে না। আমরা বাংলাদেশের মানুষকে, উনি যেটা বললো যে বিএনপি ওই পথে কেন যাচ্ছে না, বিএনপির আন্দোলন হচ্ছে না, নরম আন্দোলন, এই আন্দোলন দিয়ে কি হবে, এটা না। বিএনপি গণমানুষকে আপনি দেখেননি বিএনপি সমাবেশে কেউ ওই বিরিয়ানিও দেওয়া লাগে নাই, টাকাও দেওয়া লাগে নাই, শাড়িও দেওয়া লাগে নাই, লুঙ্গিও দেওয়া নাই। হাজার হাজার মানুষ দিন রাতকে পরিশ্রম করে 3 দিন আগে এসে বিএনপি সমাবেশে, কারো ট্রেন ভাড়া করে যাওয়ার দরকার হয় নাই। বিএনপি মানুষকে নিয়ে, আমি বিএনপি মানুষকে নিয়ে আছে, মানুষকে নিয়ে থাকবে, এবং বিএনপি যদি নির্বাচন না করে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বাংলাদেশে। জি, আসবো আপনি জনাব আনোয়ার। আমি একদম স্পষ্ট শুনতে চাই আপনার কাছ থেকে যে এই যে কথাটা বাবুল বলছেন, যে বিএনপি নির্বাচনে না যাওয়া মানে হচ্ছে নির্বাচনকে একটা আওয়ামী লীগের নির্বাচনে পরিণত মানে করার একটা বা চিহ্নিত করার এক ধরনের চেষ্টা আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি নির্বাচনে না গেলেও আওয়ামী লীগ ছাড়া তাদের জোটের শরিক দল, মানে ইভেন কি অন্যান্য দলরাও এই নির্বাচনের প্রতি আগ্রহী হচ্ছে না। সেটা কেন হলো? না, নির্বাচনের ব্যাপারটাতে তারা আগ্রহী হচ্ছে না বা তারা নির্বাচনে আসবে না, এই ধরনের কথাবার্তা তারা অনেক দিন ধরে বলতে আছে। বিএনপি বাদ, বিএনপি তো আসলোই না, বিএনপি বলছে, এছাড়া আর কে বলছে? না, এবং 2-4 দল যেটা আছে, না, আমি সেটা বলি, আমি বলছি যে বিএনপি নির্বাচনে আসছে না, তাদের একটা রাজনৈতিক বক্তব্য আছে, তাদের কিছু দাবি দেওয়া আছে, তারা সেটা বলছে। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের শরিক দল এবং অন্যান্য বাম, অন্যান্য অনেক দলই আছে, কোনো দলই এই নির্বাচন ব্যাপারে আগ্রহী হচ্ছে না। ইভেন কি জাপাকেও তো মানে আগ্রহী দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই হাত পাখা ইসলামী আন্দোলনের ছাড়া আর কোথাও তেমন কোনো ক্যান্ডিডেট নাই। না, সেটা তো ভিন্ন ব্যাপার। উকিল সাত্তার খুঁজছেন এখন, ওটা তো ভিন্ন ব্যাপার। একটা নির্বাচন, স্থানীয় সরকারের অধীনে নির্বাচন, 5টা সিটির এসছে, বিএনপি একটা বড় দল। 2013 সালে যেমন তারা নির্বাচনে আসার পরে তারা কিন্তু 5টা সিটি, কিন্তু তারা সিটি নির্বাচনে কিন্তু জয় হয়েছিল। এইটাই কাল হয়েছে বিএনপি। না, বিএনপির কাল হবে কেন? এটা তো তারা নির্বাচনে পার্টিসিপেট করলে তো হতে পারতো। 2018 সালে কিন্তু তারা নির্বাচনে কিন্তু আসে নাই, কিন্তু আনঅফিশিয়ালি যেমন সিলেটে আরিফুল ইসলাম দাঁড়িয়ে কিন্তু পাস করেছিল। তো তারা যদি নির্বাচনের প্রত্যেকটা নির্বাচন তারা যদি বয়কট করে বিনা কারণে, একটা স্থানীয় সরকার নির্বাচন হোক আর যে নির্বাচনই হোক, সেই নির্বাচনে তাদের পার্টিসিপেট করার মতো ক্ষমতা আসলে বিএনপি নিজেরই নাই। আমি বিএনপিকে বাদ দিয়ে রেখেছি, না, আমি বিএনপি আলোচনাই করি, তারা নির্বাচনে আসছে না। এখন কথা হলো বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে না কেন? রাজনৈতিক দলের
তারা নির্বাচনে আসার মতো তাদেরও রাজনৈতিক ক্যাপাবিলিটি নাই, সেই কারণে হয়তো তারা আসছে না। এখন যদি কমিউনিস্ট পার্টি বলেন যে নির্বাচনে যাবে, তারা কি রাজশাহী বা বিভিন্ন জায়গাতে তারা দল অংশগ্রহণ করে কি তারা পাশ করবে? রাজশাহী না, যেরকম বা বরিশালে, অন্য জায়গাতে কি বরিশালে নির্বাচন করে কি বাম দলের পার্টিসিপেট করুক, তাদেরকে না করছে কি? হ্যাঁ, না, না। বাম দলের একজন খুব তারা ভালো যদি ক্যান্ডিডেট নির্বাচনে আছেন, পার্টিসিপেট করে তো তাদেরকে বাধা দিচ্ছে কে? আমরা কি বলছি তোরা নির্বাচনে এসো তারা না? প্রেস কনফারেন্স করে, কিন্তু কেন ডক্টর আসছে না? মনিকা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই নির্বাচন তারা করবে না, এই 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 কি কারণে কারণে করবে না? বলছে। ওই কি কারণে করবে না? যেটি বিএনপি বলছে অলমোস্ট সেম না, কথাই তারা বলছে। এটা কথা বললে কি হবে? তাদের না, তো হবে না, তারা বললে হবে না। তারা সেই ধরনের পার্টিসিপেট না করেই তারা উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে। ওই যে নাচতে না জানলে উঠোন বাঁকা যে ব্যাপারটা, সেটাই কিন্তু তাদের জন্য হয়েছে। এখন আপনি এই সিটি নির্বাচন যে বারবার এই জাহাঙ্গীরের কথাই যেটাতে আপনি গুরুত্ব দিচ্ছেন যে জাহাঙ্গীর সাহেব এখানে গুমো, সে নিজে নিজে বলছে এখানে সরকারের তো কোনো মানে ভূমিকা বা কোনো পার্টিসিপেট বা তাকে থ্রেড বা তাকে কোনো ধরনের কি নেগেটিভ কথা কাজ কারবার কি সরকার থেকে বা নির্বাচন কমিশন থেকে করেছে? করে নাই। আপনি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন প্রথম থেকেই। কেন? ওয়াই? একটা আইন ছিল না, আইন করা হয়েছে। সেই আইনকে মেনেই নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই নির্বাচন কমিশন নির্বাচন করেইনি, তার আগে থেকেই তারা বলে এটা অথর্ব নির্বাচন কমিশন। আনোয়ার ভাই, আমরা ওই আলোচনায় যাচ্ছি না, বিএনপি আলোচনায় যাচ্ছে না। আপনার দলের ক্যান্ডিডেট, আপনার দলের বিদ্রোহী ক্যান্ডিডেট, মানে তিনি এই কথা বলছেন। কি কথা বলছে? যে এই 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 হবে, এই আমার পায়ে সিকুল পড়তে পারে, আমি গুম হতে পারি। তার জাস্টিফিকেশন কি? আমার কাছে তো সেটা নাই। কেন জাস্টিফিকেশন? আশ্চর্য কথা, আপনি কেন এই কথাটাকে বারবার ইম্পর্টেন্স দিচ্ছেন আমি বুঝতে পারছি না। দিছি এই কারণে, কেন গুরুত্ব দিচ্ছেন আমি বুঝতে পারছি না। এটাই তো সমস্যা। না না না, বাংলাদেশে এটাই সমস্যা। হ্যাঁ, কি এই সমস্যা? অপোজিশনের সমস্যা হলো এই জায়গাটা। জাহাঙ্গীর সাহেব এই কথা বলছে, তার জাস্টিফিকেশনটা কি? সেটা তো আপনারা বলবেন। আমরা কেন বলবো? হ্যাঁ, আপনার দলের লোক। যদি জাহাঙ্গীর বলে আমার মারা ফেলে, দলের লোক তো জাস্টিফিকেশন কি? তোমার কেন মারবে? তুমি ই করো, কেন করবে? ও যদি বললি মেরেছে, এরকম বাংলাদেশের রেকর্ড আছে। না, কোনো রেকর্ড আছে না, কোনো রেকর্ড নাই। আপনি আমার কাছে স্বীকার কোনো করবেন রেকর্ড না, নাই। বিদেশিদের কাছে না না, এই স্বীকার ধরনের করবেন কোনো পার্টিকে কেন স্যাংশন দিয়েছে? আপনি স্যাংশন দিয়ে দেবেন? না না, স্যাংশন কি দিয়েছে? সেগুলো অনেক কথা আছে, সেগুলো যদি শুনতে চায় সময় তো আমি দিব। স্যাংশন কেন দিয়েছে? কোনো কারণ নাই। ক্লিন আটে এত না, লোক ওই আলোচনা যাব না, আজকের আলোচনায় থাকি। জি, আমার কথা হলো জাহাঙ্গীর সাহেব যে কথাটা বলেছেন, এটা কোনো জাস্টিফিকেশন আলোচনা সামনে যান। জি, যে কথাটা বিএনপি যে নির্বাচনে পার্টিসিপেট করছে না, সেটা তাদের ইন্টারনাল প্রবলেম আছে, সেই কারণে তারা আসছে না। উত্তর সঠিক। এখন যদি নির্বাচনে না আসে, তাহলে কিভাবে প্রমাণিত হবে যে এখানে ভোট কারচুপি হয়েছে বা এই নির্বাচন কমিশনকে মরিয়া প্রমাণ করিতে হইবে? হ্যাঁ, অবশ্যই এটা একটা গণতান্ত্রিক প্রমাণ হয়েছে না। 18 তারিখে রাতে কেন করছেন? গণতন্ত্রের কি বলবো, এটা 18 সালে রাতের বেলায় কেন করলেন? নো, করেছেন কেন? সালে কোনো রাতে ভোট হয়নি। আনোয়ার ভাই, সমস্যা হয়েছে কি, আমরা একটা টক শোতে যে কথাটা বললাম, আনোয়ার ভাই, আমি একটু বলি। বিএনপিরও যে এখন অবস্থা হয়েছে, জি, আমি বলি, জার্মানে হিটলারের যে গোয়েবেলস ছিল না, মন্ত্রী ছিল না। আচ্ছা আনোয়ার ভাই, বিএনপির প্রত্যেকটা লোক ওই ভূমিকা পালন করেছে। আমাকে একটু বলতে দেন, তাহলে আপনার বলার সুবিধা হবে। আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগ কি কোনো চাপে আছে? কিসের চাপে থাকবে? কোনো চাপে নাই। একটা গণতান্ত্রিক ভাবে যেভাবে দেশ চালাতে সেভাবে করে যাচ্ছে। আমি কিসের চাপে আছে আমি বলি? কিসের চাপে আছে? একটু মাইকটা আমাকে সরান বলতে দেন। কোন চাপে? আপনি লাগাতার যদি করতে সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। না, এখানে কোনো চাপের বিষয় না। চাপে নাই। আসবো আপনার কাছে একটু রাজ্জাকি ভাইয়ের কাছে শুনে আসি। বলেন আর বিভিন্ন এতে বলেন, একটু সবাই রাজ্জাকি চাই ভাইয়ের শুনে আসি। বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। জি, আসতেছি অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে আমার প্রশ্ন, আমি যে প্রশ্নটা আনোয়ার ভাইকে করছিলাম, যে বিএনপি বা নির্বাচন কমিশন কি কোনো চাপে আছে? বিশেষ করে ভালো নির্বাচন করলে আওয়ামী লীগের নিজস্ব প্রার্থীর রিস্কে আছে অথবা পরাজয় হতে পারে, আবার যদি একতরফা কোনো খারাপ নির্বাচন করে তাহলে দেশ বিদেশের কাছে এই নির্বাচন নিয়ে প্রশ্ন হবে। এই যে একটা উভয় চাপ, এটা কি আছে দলীয় সরকারের বা নির্বাচন কমিশনের? ধন্যবাদ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। একটা কথা বলছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই কথাটা তো আসছে নির্বাচন কমিশন নিয়ে। নিরপেক্ষ না কেন? না না, সেটা আপনি বলছেন তো, আমাকে বলতে দেন। প্রথম বলছে যে নির্বাচন কমিশন আইন করা হয়েছে। এটা নির্বাচন কমিশন আইন করা হয় নাই, এটা নির্বাচন কমিশন নিয়োগ আইন।
যে আইনটা করা আছে সেই আইনের আলোকে তারা নির্বাচন কমিশন নিয়োগ দিবে। হয়ে গেছে, তারা নিয়োগ হয়ে তার গেছে। কি হলো? নির্বাচন কমিশন নিয়োগ আইন হ্যাঁ, আর নির্বাচন হয়ে গেছে, কমিশন শেষ। আইন এক নয়, বাস ঠিক আছে, ওই হইল। নিয়োগ আইনি, হ্যাঁ, উকিল মানুষের দেখেন হ্যাঁ, শেষ কথা কথা বলছেন, হচ্ছে- আগান, না না, আগান। আপনার বলতে দিতে হবে। Please, 2 নম্বর আসেন হ্যাঁ। নিরপেক্ষ কিনা। এখানে নিরপেক্ষতার প্রশ্ন আসছে কখন, যে এটা আমার ব্যাপার না, আমি একটা নিরপেক্ষ লোক হিসেবে বলি যে এই সরকার ক্ষমতায় থেকে যদি নির্বাচন করে তাইলে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। এইটা হইল বুঝাইতে চাচ্ছে যারা আন্দোলনকারী মাঠে। এটা হাইপোথেটিক্যাল কথাবার্তা। শেষ করতে দিবেন তো ভাই? হ্যাঁ, বলেন। পাগলামি করেন না একটু হ্যাঁ, ভাই। এই সরকার ক্ষমতায় থেকে এখন আসেন, এই সরকার ক্ষমতায় থাকলে সে পারবে না কিভাবে? এই নির্বাচন কমিশন কিন্তু দুটো জিনিস দেখছে। এই নির্বাচন কমিশন দুটো জিনিস দেখছে। একটা হইল একজন চিফ জাস্টিস অপসারণ প্রক্রিয়া। আমার মনে হয় ওই আলোচনায় না না, আমি আর ব্যাখ্যা যাচ্ছি না। জি জি। আরেকটা বিষয় আসেন যে বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার জন্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত এমন কোনো কাকুতি মিনতি নাই যেটা করেননি, কিন্তু উনি জামিন পেয়েছেন, নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন। আমরা শেষ পার্টে আছি, আমি আশা করব সংক্ষেপে আপনি বলবেন। বলেন। হ্যাঁ, আমি অনেক প্রশ্ন জমে আছে, আপনার প্রশ্ন সংক্ষেপে আমি বলি। জি, এই মানে কথার মধ্যে উনি কথা না বললে ভালো হবে আর কি। না বলবেন। হ্যাঁ, দেখেন উনি খালি ইলেকশনকে ডিপেন্ড করছে কি জাহাঙ্গীর আলম কি বলছে যে কি কারণে করবে কি করবে, এইটা বাংলাদেশের গুম, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ, বাংলাদেশের নির্বাচনের বাস্তবতা, 18 সালের বাস্তবতা রাতের বেলা, এটা কোনো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। এই নির্বাচনে যে বিমেন কি প্রমাণ করতে হবে না যে ইলেকশন কমিশনের কি, ইলেকশন কমিশন নিজেও বলেছে, কমিশনার প্রধান, যে রাজনৈতিক সংলাপ সমঝোতা ছাড়া আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আর বাংলাদেশের কন্টেস্টে, বাংলাদেশের বাস্তবতা, ইলেকশন কমিশন একটা সাক্ষী গোপাল। শুধুমাত্র ব্যালট চাপানো আর ব্যালট দেওয়া আর প্রিজাইডিং অফিসার নিয়োগ করা ছাড়া তারা এমন কি কাজ আমি জানি না। তারা যে অসহায়, তারা যে পারে না, এটা তো বাংলাদেশে বারবার প্রথম কথা হলো যে দলীয় সরকারের অধীনে কখনো কোনো জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। এটা আমি আমার দায় দিয়ে বলছি, বিচারপতি রউফ যে জাতীয় নির্বাচনটা সুন্দরভাবে নিরপেক্ষভাবে আয়োজন করলো, মাগুরার নির্বাচনটা সে পারলো না। উপনির্বাচন, হ্যাঁ, উপনির্বাচনটা সে করতে পারলো না, একটা উপনির্বাচন করতে পারলো না দলীয় সরকারের অধীনে। এটা আমি আমার দায় নিয়েই বলছি। আওয়ামী লীগের আমলেও তাই হয়েছে। সেই জন্য ইলেকশন কমিশনের তো কোনো মুখ্য ভূমিকা না, এখানকার মুখ্য ভূমিকা প্রশাসন। ইলেকশন বাংলাদেশে পরিচালনা করে ডিসি, ইলেকশন বাংলাদেশ পরিচালনা করে এসপি, ওসি, এবং সেই ডিসিরা এরা যে সাক্ষী গোপাল এই কমিশন, তার একটা প্রমাণ, তাদের একজন কমিশনের বক্তব্য পর্যন্ত শুনে নাই, দাঁড়িয়ে প্রতিবাদ করেছে যারা তার অধীনস্থ হবে ইলেকশনের জন্য। সেই ডিসি সাহেবরা ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তিল পরিমাণ বিচার করার ক্ষমতা তাদের নাই। তাদের অধীনে কিসের নির্বাচন, কিসের এই কমিশন? এসব সাজানো নাটক। এখন ওনারা উকিল সত্তার খুঁজতেছে এই নির্বাচনকে গ্রহণ করবার জন্য, যে নির্বাচন মানুষ ফেলে দিছে, যে নির্বাচন ধারে কাছে নাই, যে নির্বাচনে 14% মানুষ ভোট দিতে পারে না, যে নির্বাচনে প্রার্থী খুঁজে পায় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল। আপনি বলছিলেন বরিশালের যে বাম দলের যে প্রার্থী, গতবার মনীষা, গতবার সে নির্বাচন করেছিল, সে নিজে লাইভ করে দেখিয়ে দিয়েছে যে কেন্দ্রের মধ্যে কি হচ্ছে। তারপরেও কাদম্বিনীকে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগের আমলে খুব চমৎকার ফকফকা নির্বাচন হয়। একটা আজব দেশ, যে নির্বাচন জাপানের মতো রাষ্ট্রদূত যারা রাজনীতি করে না তারা বলছে যে রাতের বেলায় ভোট হয়। উনার জোটের লোকরা বলছে যে আমি সাক্ষ্য দিয়ে বলছি আমি ভোট করতে পারিনি। উনার নির্বাচন কমিশনার বলছে যে রাতের বেলায় আর ভোট হবে না। উনারা প্রতিদিন বলছে দেশের মানুষের কাছে, বিদেশের মানুষের কাছে যে সুষ্ঠু নির্বাচন হবে। কি কারণে বলছে? দুনিয়ার কোনো দেশ এরকম বলে? আসবে আপনার কাছে আজব জনাব ব্যাপার। আনোয়ার। না, যতগুলো কথাবার্তা বলছে এগুলো আসলে সব মানে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলছে। একদম। জি, যেখানে নির্বাচন রাতের বেলা ভোট হয়েছে এটা কিন্তু কোথাও কেউ দেখায়নি। এবং সকালবেলা দিনাজপুরে মিস্টার ফখরুল সাহেব এবং ঢাকায় ডক্টর কামাল হোসেন বলছে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে হলেই আমরা খুশি। আর রাতে যদি ভোট হলো ওনারা 24 ঘন্টা ওয়েট করলো বানানো কথা। এবং সেই নির্বাচন হওয়ার পরে 2018 সালে নির্বাচনে হওয়ার পরে ওরা 4 বছর পার্লামেন্টে জয়েন করে একসাথে ঘর সংসার করে এখন লাস্টে কয়ে বউ আমার অবৈধ। সেই বিএনপির কোনো আন্দোলন কি আসলে হালে পানি পাবে, বা এই আন্দোলনের কোনো কিছু আছে? সেগুলো নাই। শুধু তারা গণতান্ত্রিক পরিবেশটাকে নষ্ট করার একটা পায়তারা। এবং তারা সারা জীবনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত তাদেরকে যদি বিশ্লেষণ করেন দেখবেন যে তারা কখনো সোজা পথে ক্ষমতায় যাওয়ার জন্য সব সময় বাঁকা পথে, অন্য পথ দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা সব সময় পথ খুঁজে। বর্তমানেও তাদেরকে অবস্থান যেটা দেখবেন যে একটা জাতীয় নির্বাচন করার জন্য যে ধরনের অ্যাবিলিটি দরকার, সাংগঠনিক ক্ষমতা দরকার,
নেতৃত্ব যেটা দরকার সেটা বিএনপির কিন্তু নাই। এখন ওরা চাচ্ছে যে যেভাবেই হোক তাদেরকে জিতাইয়া ক্ষমতায় বসায় দিতে হবে, তাহলেই নিরপেক্ষ ভোট হলো। কে বসাবে? মানে জনগণ বা নেত্রীকে বসাই দিতে হবে। আওয়ামী লীগরে বিএনপিকে নির্বাচন করে ভোটে দিয়ে ক্ষমতায় বসায় দেওয়া পর্যন্ত ছাড়া ওরা বলবে না যে ভোট নিরপেক্ষ হয়েছে। এখন আমার কথা হলো যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে দলের প্রার্থী থাকবে সেই দলের কিন্তু সাপোর্টার থাকে, তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে সবকিছু করে। সেই অ্যাবিলিটি কিন্তু বিএনপির 2018-তে কিন্তু আমরা দেখি নাই। এই নির্বাচন তারা নির্বাচনে যাওয়ার জন্য গিয়েছিল এবং তাদের যে ধরনের পার্টিসিপেট করে নির্বাচন হওয়ার, আমি এটা বলছি এই কারণে যে 14-তে তারা আসে নাই, আর 18 নির্বাচনে নেতা ধার করে তারা কোনোভাবে পার্টিসিপেট করছে, বাট ওইভাবে তারা নির্বাচনে পার্টিসিপেট করেনি। তাহলে কিভাবে প্রমাণ হলো যে এই সরকারের আমলে ভোট কারচুপি হয়? এখন বর্তমান যে নির্বাচনগুলো হচ্ছে আমি সেটার ব্যাপারে একটু বলি। এখন যদি বিএনপি না আসে, যেমন চিটাগাংয়ের কথা উনি বারবার বললেন, ইমিডিয়েট যে কয়েকটা নির্বাচন হয়েছে, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, এইসব জায়গায় নির্বাচন কেমন, যেমন চিটাগাংয়ের কথাটা রিসেন্টলি যেটা হলো সেটার কথা বলি। এখানে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী যিনি ছিলেন উনি একমাত্র প্রার্থী ছিলেন, বাকি যেগুলো প্রার্থী হয়েছে আগ্রহ ছিল না, আগ্রহ ছিল উপনির্বাচনে, বাকিগুলো 5000-6000 ভোট তারা পেয়েছে। তো এদের সাথে যেহেতু বিএনপি এখানে নির্বাচনে আসে নাই, এখানে কোনো পার্টিসিপেট ওইভাবে হয় নাই, নির্বাচনের গুরুত্বটা ওইভাবে জনগণের কাছে আসে নাই, যেহেতু আওয়ামী লীগের সেটা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াও নির্বাচন যেভাবে হওয়ার সেভাবে হয়েছে, তারা উকিল সাত্তার গেছে, এখানে আওয়ামী লীগ প্রার্থী দেয় নাই, না দিতে পারে যে ঠিক আছে বিরোধী দলের একজন আসতে পারে, আমরা দিব না প্রার্থী। তো সেখানে তো চুরির ব্যাপারটা তো আসছে না, এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে, আমার কৌশল হতে পারে। আমার কৌশল এক জিনিস আর ভোট কারচুপিতে আরেক জিনিস। এখন সবচেয়ে কথা হলো যে তারা নিজেরা পার্টিসিপেট করতে পারে না, তাদের সাংগঠনিক, তাদের নেতৃত্ব এগুলো নাই। এখন আওয়ামী লীগের উপর এগুলো তো ঠিক না। ওনার কিছু বিষয়ের সাথে আমি একমত আছি। সেটা যেমন ধরেন বিএনপি নির্বাচন কিছু 2018-তে 6টা না 7টা সিট পাইল না 8টা। বিএনপি কিন্তু পার্লামেন্টে ঢুকেও বলছে দিনের ভোট রাতে হয়েছে। তাহলে তোমার ভোটটা কিভাবে হইল? তুমি যে ভোটগুলা পাইলে 8টা সিটের, তুমি তো পাস করছো। তুমি তো একবারও বলো নাই যে আমার ভোটগুলোও দিয়ে দেওয়া হয়েছে। তোমার 8টা সিট যদি বৈধ হয়, বাকিগুলোও বৈধ। মানে আমি ওই লজিকে বলছি, তোমরা পার্লামেন্টে কিন্তু বলছো সংসদ অবৈধ, কিন্তু তোমার ভোট যেটা পাইছো এটা বৈধ। আরেকটা কথা বলি, এখন একটা কথা উঠছে যেমন 2018-র মতো নির্বাচন বাংলাদেশে হবে না, এটা সত্য। ওইরকম নির্বাচন হবে না, কারণ কি জানেন, এর চেয়ে খারাপ নির্বাচন করা যায় না সেই অর্থে। আচ্ছা, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই সিটি কর্পোরেশন নির্বাচন যেটি শুরু হবে, সেটি আসলে কি হবে? এটা কি সিলেট মডেলে হবে নাকি উকিল আব্দুস সাত্তার মডেল হবে? আমি তার ফাঁকে একটু কথা বলে নিই। এই যে চট্টগ্রাম 8-এ নির্বাচন হইল, 14% ভোট পাইল, 14.55। বিষয়টা হচ্ছে বিএনপি নির্বাচনে যাক বা সরকার বিরুদ্ধে যাক কি না যাক, আওয়ামী লীগের ভোট আমরা গড়পড়তা যাই না 35%, কথার কথা। 14% কেন? তাহলে তো আওয়ামী লীগের লোকই ভোটে যায় নাই, যেহেতু প্রার্থী ছিল না, কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। দরকার নাই। রাখেন 3 নম্বর আসেন, যেটা আপনি বলেন সিটি কর্পোরেশন নির্বাচনে যে কি হবে, যেটা আপনি বলতেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে কি হবে। আপনি প্রথম আসেন বরিশালের যে সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল তাকে বাদ দেওয়া হয়েছে। নয়া দিগন্ত পত্রিকা আসছে, আমি পত্রিকার ভার্সন বলতেছি, সেখানে আসছে যে বর্ষিয়ান 2জন নেতা আওয়ামী লীগের বোর্ডে ছিল যারা, তাদের সাথে তার একটা বিভাজন হয়েছে, একটা পার্ট। সেকেন্ড পার্ট হলো প্রশাসনের সাথে তার বিরোধী হইল তার মনোনয়ন না পাওয়ার অন্যতম কারণ। তার মানে হচ্ছে আমরা এমন একটা জায়গায় গেছি, প্রার্থী বাছাই করার ক্ষেত্রে প্রশাসনের সাপোর্ট লাগবে। অর্থাৎ প্রশাসন যদি বলে মিস্টার এক্স ইজ লয়াল টু উই পিপল, তাইলে পরে সে নমিনেশন পাবে। কারণ হচ্ছে আপনি প্রশাসন বেসড গভর্নমেন্ট, সেখানে ইন বিটুইন সরকার প্রধান এবং প্রশাসন এর মাঝখানে যারা আছে, আপনি যদি নাজিমউদ্দিনের দিকে তাকান, ময়মনসিংহ 8-এর যিনি বলছেন পার্লামেন্টে তার দলীয় এমপি যে সচিবের পিয়নরা আমাদেরকে দাম দেয় না। আসতে চাই আপনার কাছে, দেয় না, এগুলো রেকর্ডেড দেয় না। আমি শেষ করি, শোনেন। আমি বলছিলাম না, আওয়ামী লীগ যারা করে তারা দলটা এমন ভাবে করে যে
মানে আওয়ামী লীগের উপর থেকে যদি বলে রাত দিনকে তাই রাত, এটা উপাসনা হিসেবে মনে করে, সেই আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এই নির্বাচনকে গ্রহণ করছে না, এটা তার প্রমাণ। দলের প্রার্থী কি হয়েছে না হয়েছে কেন বলছেন গ্রহণ করছে না? নির্বাচনটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, ওপেন সিক্রেট, উনিও জানে 18 সালে কি হয়েছে, বাট রাজনীতি করে আওয়ামী লীগের এই কারণে বলছে 18 সালে যে রাতের বেলায় ভোট হয়েছে, বলে যে বিএনপি ভোটে যায় না, বিএনপি নাকি কোনো প্রার্থী দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, সারা দিন ভরে বিএনপি বিএনপি, একবার কয় বিএনপি নাই, বিএনপি থাকবে না, সংকট, নেতৃত্ব নাই, বিলীন হয়ে গেছে, আবার কয় বিএনপি ক্যান্ডিডেট নাই, বিএনপি দিতে পারবে না। মানে বিএনপিকে ওনারা এত আতঙ্কে ভোগে টপ টু বটম সারা দিন রাত। সেই জন্য বাংলাদেশের নির্বাচনটাকে ওনারা যে জায়গায় নিয়ে গেছে, নিজেদের মতো করে ভাবে, নিজেদের মতো করে করে, সেইভাবে আর হবে না, বুঝছেন না? যেই দিন আসতেছে সেই দিন মনে হয় এরকম দিন না। প্রধানমন্ত্রীও দেখলাম মাঝখানে বলছে আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না, অবস্থা কিন্তু খারাপ। সেই জন্য আমরা করলে এগুলো শুনে না, বিদেশিরা যখন কয় তখন সব শুনে। দেখেন না ডিএসসি কত করে বললাম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করেন, সবাই বলছে। আওয়ামী লীগ বাতিল করে না, আজকে করছে। কেন করলো জানেন? না কেন করলো জানেন? ওই যে ঠেলার নাম বাবাজি আছে না, দেশের মানুষের কথা হবে না, সংশোধন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের ওটা সুনির্দিষ্টভাবে বলছে, এখন বলছে হ্যাঁ আমরা এটা বাতিল করব ইলেকশনের আগে বা সংশোধন করব। বাট আমাদের দাবি এটা, আমাদের কথা আমরা শুনবেন না। আমরা যখন বলি গুম হয় তখন ওরা স্বীকার করেন না, যখন স্যাংশন আছে তখন কয় যে হ্যাঁ আরে উল্টা পাল্টা বলেছে, সব স্বীকার করবে, এক সময় আরো করবে। আমরা চাই আওয়ামী লীগ গণতন্ত্রের পথে আসবে, সত্যের পথে আসবে। যদি না আসে আওয়ামী লীগকে একটা ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে, যার দায় আমাদের দেশও এটা ধারণ করতে পারবে না। আসা উচিত আওয়ামী লীগের এই পরিণতি আমরা চাই না। নিশ্চয়ই ওইসব হুঙ্কার দিয়ে লাভ নাই, এটা আমার হুঙ্কার না। আমরা ওই ইয়া খানের, আইয়ুব খানের এইসব হুঙ্কার টুঙ্কার দেখে দেশ স্বাধীন করেছি। তারপরে 20-22 বছর সামরিক জান্তা আইসা আমাদেরকে বহুত মারছেন, চোখ তুলেছেন, হাত কেটেছেন, গুম করেছেন, মেরে ফেলেছেন। আমাদের নেত্রীর নেতৃত্বে এই অপশক্তিকে সরাইয়া আজকে 14 বছর ধরে বাংলাদেশকে একটা উন্নয়ন আমরা নিয়ে এসেছি। এবং এগুলা মানে তাদের যদি আসলে পলিটিক্যাল একটা লজ্জা শরমের ব্যাপার আছে না, যদি বিএনপির এগুলো থাকতো তাহলে এগুলো কথা বলতো না। যখন বিএনপির কাছে ক্ষমতা দেওয়া হয় তখন মাত্র 3 বিলিয়ন তাদের রিজার্ভ ছিল। সেই সময় দারিদ্র্যের হার ছিল বাংলাদেশে প্রায় 41%, দারিদ্র ছিল। আজকে এটা 20% নিয়ে এসেছে। তাহলে এখন অর্থনীতির আলোচনা শুরু করেন, তাই না? ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট, যে বাংলাদেশ আজকে আপনি তো বললেন যে বলার সময় কথা বলেন না, ঠিক আছে বলেন। সেই বাংলাদেশ আজকে 3000 মেগাওয়াটও তারা উৎপাদন করতে পারেনি, আজকে প্রায় 26-27 হাজার মেগাওয়াট আমরা উৎপাদন করছি। তো আজকে বাংলাদেশটা আওয়ামী লীগের নেতৃত্বে কোথায় এসছে সেটা তারা মূল্যায়ন করে না, বা জনগণের পালস তারা বুঝে না। তাদের যেটা কথাবার্তা হলো, নিজে নাচতে না জানলে উঠোন বাঁকা, ওই যে বললাম না, তাদের নিজের রাজনৈতিক অবস্থানটা কোথায় গেছে তারা নিজেরা কিন্তু দেখে না। কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপিকে বলি, আজকে তারা যে 14 বছর ধরে যে তাদের অবস্থাটা, এবং প্রত্যেকটা বিষয়, আমি ওটাই বলি, প্রত্যেকটা বিষয় তারা যেভাবে অ্যাভয়েড করছে, এই জায়গা পূরণ করার জন্য কিন্তু আর বেশি দিন কিন্তু অপেক্ষা করবে না। আওয়ামী লীগের একটা বিরোধী দল বাংলাদেশে কিন্তু এস্টাবলিশড হবেই, যেটা বিএনপির মানে প্ল্যাটফর্মটা একটা শ্রেণী বেছে নিয়েছিল। তারা কিন্তু আর ওই সময় থাকবে না, জাতীয় পার্টি হোক আর যেই হোক, সময়ের দাবিতে কিন্তু একটা বিরোধী দল কিন্তু স্ট্রং আসবেই, সেটা খুব বেশি দূরে না, কারোর জন্য কেউ অপেক্ষা না। সব আওয়ামী লীগে যোগ দিয়ে দিবে। তো বিএনপি না, আওয়ামী লীগের জন্ম কত বছর হয়েছে, আওয়ামী লীগ কোথায় আছে, কোথায় যাবে, এটা নিয়ে আপনি চিন্তা যাবেন। কিন্তু যাদের কোনো আদর্শ নাই, যাদের কোনো একদম 30 সেকেন্ড আছে, আমি একটু শুনে আসি। আনোয়ার ভাই একটু প্লিজ, 30 সেকেন্ড কি বলবো না, এই নির্বাচন নিয়ে আপনি যদি শুনতে চান। জি, নির্বাচন নিয়ে কি বলেন, প্রশ্ন করবেন তো। আমরা আলোচনা যেটা করছি, এই যে যেটা আনোয়ার ভাই বললেন, উনি যেটা বললেন যে রিজার্ভ ছিল 3 বিলিয়ন, না ওই রিজার্ভ নিয়ে যাব না। আর যদি রাজনীতিতে উন্নয়নের নামটা আমি আনি, উন্নয়ন নামটাও যদি আনি, আমি এই সরকার তো অনেক উন্নয়ন করছে, আর কথায় কথায় আমরা যে দোষটা দিই, আপনি যদি এখন বাংলাদেশের জন্মের 52 বছর দেখেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল সিভিল গভর্নমেন্ট, সবচেয়ে বেশি সিভিল গভর্নমেন্ট, দ্যাট ইজ আওয়ামী লীগের 20 বছর, খালেদা জিয়ার 10 বছর, 30 বছর, বঙ্গবন্ধুর 3.5 বছর, 33 বছর, 34-35 বছর, বাকি কয় বছর থাকে? তাহলে আমরা গণতন্ত্রটা কোথায় নিছি? জি, আমার মনে হয় সময় নাই। সেকেন্ড থিং হইলো, এত উন্নয়নের কথা বলেন, আপনার 22টা দেশে এখনো কিন্তু আইসিইউ, 22টা ডিস্ট্রিক্টে এখনো আইসিইউ নাই। দিস ইজ আওয়ার ডেভেলপমেন্ট। জি,
শোনেন, মানুষের নাভিশ্বাস, আজকেও দেখলাম 15 টাকা করে ভোজ্য তেলের দাম বাড়বে, এগুলো নিয়ে কোনো কথা নাই। বাংলাদেশের দিন চলে না, ওনরা বলতে আমরা বেস্তের দিকে চলে গেছি। বাংলাদেশে কোনোই সংকট নাই, কোনোই সব মানে অশান্তি নেই, অন্যায় নেই, অনিয়ম নাই। বাংলাদেশকে যে অন্যায়ের পর্বতে তুলে দিয়েছেন, এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। আনোয়ার ভাই একদম আমরা যেটা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে একটা ফু দিবে আর এটা শ্রীলঙ্কা কি বলে সুইজারল্যান্ড হয়ে যাবে, ব্যাপারটা তো তা না। যখন আমরা ক্ষমতায় আসি তখন 100 জনের ভিতরে 40 জন দারিদ্র ছিল, এখন ওটা এসছে 20 জনে। এখনো দারিদ্র কিন্তু আছে, তাই না? এবং চরম যেটা দুর্নীতি, এখন আইসিইউ যেটা নাই, আপনারা দারিদ্র্যের যে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আমাদের হেলথ সেন্টার কিন্তু হয়েছে। 22টা জেলায় আইসিইউ নেই, এটা আমার কথা না, সেটা নাই, কিন্তু হবে। লম্বা আপনি একদিনে তো সবকিছু করতে পারবেন না, এটাকে তো টাইম দিতে হবে। আপনারা অকৃতজ্ঞের মতো কথা বললে তো হবে না। আমি তো বললাম যে আইসিইউ নাই, কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।